যদি আপনার বাজেট 18,000 টাকার আশেপাশে হয়ে থাকে তাহলে এই স্মার্টফোনটি আপনার পছন্দের লিস্টে অবশ্যই রাখা উচিত। এটা হচ্ছে মোটরোলা একটি স্মার্টফোন মোটো G45 5G, মানে এটা হচ্ছে একটা 5G স্মার্টফোন। 3 মাসেরও বেশি সময় ধরে আমি এই স্মার্টফোনটি ব্যবহার করতেছি। ফাইনালি আমি আমার এক্সপেরিয়েন্স শেয়ার করব এবং এই স্মার্টফোনটি আপনার জন্য যে বেস্ট হবে সেটা আপনি পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। একটা কথা ক্লিয়ার করে দিই, 3 মাস ব্যবহার করতে পারতেছি কারণ হচ্ছে এই স্মার্টফোনটি আমি আমার নিজের টাকা দিয়ে বাসার জন্য কিনেছিলাম। তাই ভাবলাম যে 2-1 মাস ব্যবহার করে দেন এই স্মার্টফোনটির রিভিউ আপনাদের কাছে নিয়ে আসি, কারণ এই স্মার্টফোনটি এখনো মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল এন্ড হাইপও মোটামুটি ভালোই আছে। আমার হাতে যে কালারটি আছে এটা লেডিস কালারই বলা যায়, একটু পিঙ্ক টাইপের, তবে যদিও এটা পিঙ্ক কালার তারা নাম দেয় নেই। ফ্রন্ট সাইডে গ্লাস ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 3, প্লাস্টিক ফ্রেম, ইকো লেদার ব্যাক সাইড এন্ড ব্যাক সাইডে যেহেতু ইকো লেদার ব্যবহার করা হয়েছে অনেক বেশি ময়লা হয়ে যায়, তাই আমি প্রেফার করব যদি আপনি স্মার্টফোনটি নেন অবশ্যই এটার পিছনে একটা স্ক্রিন প্রোটেক্টর একটা ব্যাক পলি ব্যবহার করবেন। ডিজাইন অ্যাকচুয়ালি যদি আমি আমার পার্সোনাল ওপিনিয়ন দিই, ফোনটার ডিজাইন আমার একটু ভালো লাগেনি। এখন ডিজাইন যার যার পছন্দের উপর ডিপেন্ড করে, আর আমি কখনো ফোনের আউটলুক দেখে ফোন পছন্দ করি না। আমি চেষ্টা করি হচ্ছে ফোনের কনফিগারেশন কি দিয়েছে ওটার উপর ডিপেন্ড করে একটা ফোন কেনার। যেহেতু নিজের জন্য কিনেছি বা বাসার জন্য কিনেছি তো অবশ্যই আমি হচ্ছে ডিজাইনে ফোকাস দিব না, আমি তো কনফিগারেশনে ফোকাস দিব। তবে ডিজাইন যে খারাপ এমনটা না, ডিজাইন অনেকের কাছে ভালো লাগে এই স্মার্টফোনটির ডিজাইনটা, কিন্তু আমার কাছে ভালো লাগে, কারণ মোটরোলার বেশিরভাগ স্মার্টফোনই এখন হচ্ছে এইরকম টাইপের ডিজাইন এন্ড মানুষ এটা খাইতেছেও। ডিজাইন বাদ দিয়ে যদি ফোনটা থিকনেস, অবশ্যই এটা প্রশংসা করার মতো, মাত্র 8 মিলিমিটার থিকনেস এবং ওয়েট হচ্ছে 183 গ্রাম, যথেষ্ট লাইট ওয়েট একটা স্মার্টফোন, কম্প্যাক্ট সাইজ। এই সাইজের ফোন এখন পাওয়া যায় না, এখনকার বেশিরভাগ স্মার্টফোনই 6.57 ইঞ্চ 6.7 ইঞ্চ এরকম, আর এটার সাইজ হচ্ছে আপনার ডিসপ্লে কত জানি 6.5 ইঞ্চ। তাছাড়াও ফোনটাতে আছে IP52 রেটিং, বৃষ্টির হালকা পাতলা পানি ছিটে ফোটাতে কোনো ধরনের প্রবলেম হবে না, মানে ডাস্ট প্রুফ বলা যায়। বোর্ডস এন্ড বাটন হিসেবে ফোনটির ডান পাশে আছে ভলিউম বাটন, তার নিচের দিকে আছে পাওয়ার বাটন। এটাই হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফিঙ্গারপ্রিন্টের আনলকের স্পিড যথেষ্ট ফাস্ট এন্ড একুরেট, ফিঙ্গারপ্রিন্টের রেসপন্স টাইম আসলে অনেক জোস, মানে কোনো ধরনের অ্যানিমেশন ঢিলে আমি লক্ষ্য করিনি। স্টেরিও স্পিকার, ডলবি অ্যাটমসের ফিচার আছে, স্পিকারের সাউন্ডের লাউডনেস যথেষ্ট ভালো, তবে একদম ফুল ভলিউম দিলে হয়তো আপনি একটু ডিস্ট্রাকশন লক্ষ্য করবেন। তাছাড়াও ফোনটাতে আছে নয়েজ ক্যান্সেলেশন মাইক, যেটা অ্যাকচুয়ালি অনেক ভালো কাজ করে। রাস্তায় এই স্মার্টফোনটি দিয়ে কথা বললে কিন্তু অপর পাশের ব্যক্তি বাইরের কোনো নয়েজ শুনে না, শুধু আপনার কলের কথাটাই শুনে। নয়েজ ক্যান্সেলেশনটা এই স্মার্টফোনটির আপনার অনেক কাজে আসবে, আমি শিওর। ডিসপ্লে সাইজ তো বলেছি 6.5 ইঞ্চ এবং ডিসপ্লেটা কিন্তু HD+ রেজুলেশনের IPS LCD ডিসপ্লে, তবে 120 হার্জ রিফ্রেশ রেট আছে ডিসপ্লেটাতে। রিফ্রেশ রেট ঠিকঠাকই কাজ করে, ডিসপ্লের কালার কন্ট্রাস্ট সবকিছুই পারফেক্ট। HD+ হলো ডিসপ্লের দিকে তাকালে আপনার কাছে মনে হবে না যে অ্যাকচুয়ালি এটা HD+, যদি না আপনি ইউটিউবে কোনো একটা ভালো রেজুলেশনের ভিডিও দেখতে চান তখন হয়তো আপনার চোখে পড়বে যে এটা HD+। ডিসপ্লের কালার ঠিকঠাক থাকলেও কিন্তু আপনার ব্রাইটনেস নিয়ে আপনাকে একটু প্রবলেম ফেস করতে হবে, কারণ এটাতে ম্যাক্স ব্রাইটনেস আছে আপনার 500 নিটস। আপনি ইনডোর এবং আউটডোরে হয়তো ঠিকঠাক ভাবে কাজ চালাতে পারলেও ডিরেক্ট সানলাইটে আপনাকে যথেষ্ট স্ট্রাগল করতে হবে, তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। ডিসপ্লে পিক ব্রাইটনেস কিন্তু কম, আর ডিরেক্ট সানলাইটে অ্যাকচুয়ালি যে কোনো স্মার্টফোনেরই ব্রাইটনেস নিয়ে একটু প্রবলেম ফেস করতে হয়, বিশেষ করে এই প্রাইস রেঞ্জের স্মার্টফোনগুলোতে। এরপরেই চলে আসি ফোনটার ক্যামেরার দিকে। রেয়ারে আছে 50 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল, মানে দুইটা ক্যামেরা, আর ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 16 মেগাপিক্সেল। দিনের বেলা ভালো লাইটিং এ বা রোদের মধ্যে যদি আপনি ছবি তুলেন অবশ্যই ভালো কোয়ালিটি ফুল ছবি তুলতে পারবেন, একটু কালারফুল ছবি যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং ফ্রন্ট ক্যামেরা তো হচ্ছে আপনি মোটামুটি ভালো ছবি তুলতে পারবেন যদি আপনার ভালো লাইট থাকে। ছবিগুলো একটু ন্যাচারাল ভাইব দেয়, যার কারণে হচ্ছে মুখে যত দাগ স্পট আছে সব মোটামুটি ভালো মতোই তুলে ধরে। আর রাতের বেলা বা হচ্ছে লো লাইটে যদি ছবি তুলেন ছবিতে অবশ্যই একটু নয়েজ লক্ষ্য করবেন। তবে একটা ব্যাপার যেটা মাথায় রাখার মতো সেটা হচ্ছে এই প্রাইস রেঞ্জে যারা স্মার্টফোন কিনে তারা অবশ্যই ক্যামেরাতে একটু প্রায়োরিটি দেয়। তাই আমি আপনাকে বলবো যে এভাবে আমি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি বা আমি আপনাকে বলতেছি, আপনি একুরেটলি বুঝতে পারবেন না যে অ্যাকচুয়ালি স্মার্টফোনটির ছবি কেমন। তাই আমি আপনাকে বলবো যে এই স্মার্টফোনটি দিয়ে তোলা বেশ কিছু ছবি আমি গুগল ড্রাইভে আপলোড করে রেখেছি। গুগল ড্রাইভের লিংক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে আপনি এই স্মার্টফোনটি দিয়ে তোলা অরিজিনাল ছবির কোয়ালিটি অ্যাকচুয়ালি কেমন বা ভিডিও কোয়ালিটি কেমন আপনি ওই গুগল ড্রাইভ থেকে ছবিগুলো বা ভিডিওগুলো দেখে নিলে আপনি বুঝতে পারবেন। তাহলে আপনার ডিসিশন মেক করতে সুবিধা হবে যে অ্যাকচুয়ালি ক্যামেরার জন্য যদি আপনি ফোনটা নেন তাহলে কি আপনার পোষাবে কিনা। এইবার চলে আসি ফোনটার হার্ডওয়্যার সেকশনে। ফোনটাতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6S Gen 3, যেটা কিনা 6 ন্যানোমিটারে বিল্ড করা একটি অক্টাকোর চিপসেট। জিপি হিসেবে ব্যবহার করেছে Adreno 619। এই প্রাইস রেঞ্জে এই স্মার্টফোনটাতে যে চিপসেটটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু যথেষ্ট স্টেবল একটা চিপসেট। ফোনটা আনঅফিসিয়াল হওয়ার কারণে কিন্তু প্রাইস কম, যদি এই ফোনটা অফিসিয়ালি বাংলাদেশে আসতো আপনি বুঝতে পারতেছেন যে এরকম একটা 5G চিপসেট দিয়ে কিন্তু ফোনটার প্রাইস অনেক বেশি হতো। এটা দিয়ে আপনি PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি মোটামুটি ভালোই খেলতে পারবেন। তবে PUBGর ক্ষেত্রে আপনি স্মুথ আলট্রাতে 40 FPS পর্যন্ত ভালো এক্সপিরিয়েন্স পাবেন। ফ্রি ফায়ার আপনি হাই গ্রাফিক সেটিংসে মোটামুটি স্মুথলি খেলতে পারবেন। কল অফ ডিউটি মিডিয়াম গ্রাফিক সেটিংসে কোনো সমস্যা হয় না। তবে PUBG যদি আপনি হাই গ্রাফিক সেটিংসে খেলতে চান সেক্ষেত্রে ভালোই ল্যাগ লক্ষ্য করবেন। হেভি গেমিং এর জন্য এই চিপসেটটা মোটামুটি পারফেক্ট, তবে একেবারে প্রো লেভেলের না। মোটামুটি ভালো একটা এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য কিন্তু এই চিপসেটটা পারফেক্ট, কিন্তু এই ফোনটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি ওই জিনিসটা হয় নাই, কারণ এটার সফটওয়্যার অপটিমাইজেশনটা আরেকটু বেটার হলো হয়তো গেমিং এক্সপিরিয়েন্সটা আরেকটু ভালো পাওয়া যেত। তাছাড়া একটু হেভি গেমিং বা একটু প্রেসার দিলে ফোনটা একটু হিট জেনারেট করে, এটা অবশ্য স্বাভাবিক। প্রো লেভেলের গেমার না হয়ে থাকলে এই ফোনটা নিয়ে আপনার আশা করি খুব একটা প্রবলেম থাকবে না। যারা গেমিং বা চিপসেট
নিয়ে টুকটাক ঘাটাঘাটি করে তাদের সুবিধার্থে বলে দিই, অ্যাকচুয়ালি এই ফোনটাতে যে চিপসেটটা ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6s Gen 3, এটা কিন্তু আপনার মিডিয়াটেক G99 বা G99 Ultra, G100 এগুলোর থেকে অনেক ভালো চিপসেট। এই চিপসেটটা দিয়ে গেমিং অবশ্যই ভালো করা যাবে, তবে আমার কাছে মনে হয়েছে মোটরোলা সফটওয়্যার অপটিমাইজেশন আর একটু বেটার হলে হয়তো গেমিং এক্সপিরিয়েন্স আর একটু ভালো পাওয়া যেত। আমার হাতেরটা 8GB RAM 128GB ROM, স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2, স্টক অ্যান্ড্রয়েড 14 আমি কিনেছিলাম, অবশ্য এখন 15 চলে এসেছে। 15 অবশ্য কেনার সাথে সাথে চলে এসেছিল। মোটরোলার হেলো UI, কোনো অ্যাড নাই, কোনো ব্লুটুথ নেই। এক কথায় ফোনটার ইউজিং এক্সপিরিয়েন্স আমার কাছে বেস্ট যদি একজন নর্মাল ইউজার বা বেসিক ইউজারের দিক থেকে চিন্তা করি। ফোনটা দিয়ে রেগুলার মাল্টিটাস্কিং, টুকটাক গেমিং, কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স ওভারঅল আমার কাছে গুড মনে হয়েছে। এর বাইরেও যদি স্মার্টফোনটি প্রশংসা করার জন্য আরেকটা দিক দেখায়, সেটা হচ্ছে এটার ব্যাটারি। ফোনটাতে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি, সাথে আছে 18 ওয়াটের চার্জার। ফোনটাতে চার্জ হতে যদিও একটু সময় লাগে, তবে ফোনটা চার্জিং ব্যাকআপ কিন্তু দুর্দান্ত। এই ফোনটা অ্যাকচুয়ালি রিকমেন্ড করার মতো কয়েকটা জিনিস আছে, কারণ হচ্ছে এটাতে 120 হার্জ এর রিফ্রেশ রেট আছে, স্টেরিও স্পিকার আছে, স্ন্যাপড্রাগন 6s Gen 3 এর চিপসেট আছে, ইউআইটা অনেক ক্লিন, স্মুথ ইউজিং এক্সপিরিয়েন্স, ব্যাটারি ব্যাকআপ ভালো, যথেষ্ট লাইট ওয়েট একটা স্মার্টফোন, হ্যান্ড ফিলটাও যথেষ্ট ভালো, নয়েজ ক্যান্সেলেশন মাইক আছে। একজন নর্মাল বা বেসিক ইউজারের জন্য কিন্তু এই স্মার্টফোনটি এক কথায় বেস্ট। খারাপও অ্যাকচুয়ালি দিক আছে, যে সবই ভালো এমনটা না। খারাপ কি আছে সেটা জানার অধিকার আপনার অবশ্যই আছে। প্রথম খারাপ দিক হচ্ছে ফোনটা HD+ এর, ফুল HD+ হলে আরো ভালো হতো। ক্যামেরাতে চাইলে 2 মেগাপিক্সেলের পাশে একটা আলট্রা ওয়াইড ক্যামেরা দিতে পারতো। সফটওয়্যারে বেশি প্রেসার দিলে বা একটু বেশি হেভি কাজ করতে গেলে অ্যাপ ওপেনিং এর ক্ষেত্রে একটু সময় দেয় বা একটু ল্যাগ করে। হেভি কাজ করার সময় বা হেভি গেমিং করার সময় অ্যাকচুয়ালি মোটরোলা সফটওয়্যার অপটিমাইজেশন নিয়ে একটু প্রশ্ন জাগে মনের ভিতরে। 5G চিপসেট দিয়েছে ঠিকই, এন্ড 5G সাপোর্টও করে, কিন্তু হচ্ছে ফোনটাতে NFC সাপোর্ট নেই, যেটা আমার কাছে অ্যাকচুয়ালি অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। বর্তমানে আমার কাছে মনে হয় যে NFC থাকা উচিত ছিল, যেহেতু আমি পার্সোনালি ব্যবহার করি, এই আর কি। আর হচ্ছে যদি 18 ওয়াটের চার্জার না দিয়ে 33 ওয়াটের চার্জার দিত, তাহলে হয়তো ফোনটা আরেকটু ফাস্ট চার্জ হতো। আদারওয়াইজ যদি আপনি একজন হেভি ইউজার বা প্রো লেভেলের গেমার না হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমি আপনাকে এই স্মার্টফোনটি রিকমেন্ড করব। রেগুলার কাজবাজ, সোশ্যাল মিডিয়া মাল্টিটাস্কিং, অ্যাপ ওপেনিং ক্লোজিং খুবই আরামসে আপনি হ্যান্ডেল করতে পারবেন। এই স্মার্টফোনটি দিয়ে ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন। আর যেহেতু এটা একটা আনঅফিসিয়াল স্মার্টফোন, এটার প্রাইস মেবি 18,000 টাকার আশেপাশে আপনি হয়তো এখন পেয়ে যাবেন। আমি যখন নিয়েছিলাম তখন 18,500 ছিল। আপডেট প্রাইস জানার জন্য অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন ফোন ম্যাক্সে, তাদের কাছে স্মার্টফোনটি সহ সকল ধরনের অফিসিয়াল আনঅফিসিয়াল স্মার্টফোন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এখন এই স্মার্টফোনটি আপনার জন্য বেস্ট হবে কিনা বা আপনার ফ্যামিলি কারোর জন্য বেস্ট হবে কিনা আশা করি আপনি বুঝে গেছেন। যদি না বুঝে থাকেন তাহলে ভিডিওটি আবার দেখুন, অথবা আপনি কমেন্ট করতে পারেন যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে। আর কেউ যদি অলরেডি এই স্মার্টফোনটি পারচেজ করে থাকেন, আপনি যদি কোনো প্রবলেম ফেস করেন, তাহলে ওটা বেশি বেশি করে কমেন্ট করুন, যাতে আরেকজন এই স্মার্টফোনটি জেনে শুনে পারচেজ করতে পারে। এমন হতে পারে যে আমারটাতে হয়তো ভালো চলতেছে, আরেকজন এটাতে ভালো চলতেছে না, বা আমি যে প্রবলেমগুলো ফেস করতেছি না ওগুলা আরেকজনে ফেস করতেছে। যদি আপনি কোনো প্রবলেম ফেস করে থাকেন এই মোটর G45 5G স্মার্টফোনে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। আর যদি আপনি মোটরোলার ফ্যান হয়ে থাকেন, তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। সাবস্ক্রাইব তো করছেন, আপনারা ভালো মানুষ, আমি জানি।